ওই জন্য গাড়িকে একটু লাঞ্চ করিয়ে নিচ্ছি। যদি সাজুগুজু না করে আসে মনে হয় যেন পাউডার মেখে নিয়েছে। ইয়ামি ইয়ামি। গাড়ির পেছনটা পুরো বিছনা বানিয়ে দিয়েছে। এরকমের কালেকশন করা যেতে পারে। তার সংশোধন নাম হয়েছে ল্যাংচা। মিষ্টি আছে জলটা। 5টা 6 বাজছে, সন্ধ্যা নেমে এসছে চারিদিকে। আই লাভ আউশগ্রাম। স্টার্ট হয়ে গেল। বোলপুর 12 কিলোমিটার। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা চললাম শান্তিনিকেতন, নান আদার দেন শান্তিনিকেতন। দিগন্ত জুড়ে ছড়িয়ে থাকুক অজানার আহ্বান, আর এই অজানাকে উদ্ঘাটন করতে আবারও বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমরা যেহেতু যাত্রা শুরু করলাম নিউ টাউন থেকে, তো নিউ টাউন টু শান্তিনিকেতনের সম্পূর্ণ রোড জার্নি আমি তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তবে সময় লাগবে 3 ঘন্টা 49 মিনিট, আর দূরত্ব 170.5 কিলোমিটার ভায়া NH-19 আর NH-114। এই দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম চিংড়িঘাটার মোড়ে, যা জ্যামের জন্য বিশ্ববিখ্যাত। এবার আমরা ধরে নেব মা ফ্লাইওভার। কার কেমন লাগে জানি না, তবে মা ফ্লাইওভারের ওপর দিয়ে গেলে ভিডিও শ্যুট করতে আমার বেশ ভালো লাগে। আমরা ঠিক করেছিলাম দুপুর দিকে বেরোবো আর ঠিক সন্ধে সন্ধে পৌঁছে যাব। তো রাস্তায় যদি জ্যাম না পাওয়া যায় আমরা ঠিক টাইমেই ঢুকে যাব। তবে আজকে আকাশের মুখটা বেশ ভার, একটু মেঘলা করে রয়েছে। আর আমার মতে এই মার্চ অবধি যাওয়াটাই বেস্ট, কারণ তারপরে যা গরম পড়ে তাতে ঘোরা খুবই কষ্টের। বিদ্যাসাগর সেতুর উপরে রয়েছে আমরা। বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে যখন যাচ্ছি কিছুটা হিস্ট্রিও জেনে নিই। বিদ্যাসাগর সেতু পশ্চিমবঙ্গে হুগলি নদীর ওপর নির্মিত ভারতের দীর্ঘতম তারের সেতু। এটি দ্বিতীয় হুগলি সেতু নামেও পরিচিত, কারণ এটি এই নদীর ওপর দ্বিতীয় সেতু ছিল। এটি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে নামকরণ করা হয়। অবশেষে পৌঁছে গেলাম আমাদের জার্নির প্রথম টোল প্লাজার সামনে, যাকে তোমরা বিদ্যাসাগর সেতু টোল প্লাজার নামেও জানো। সামনেই নবান্ন দেখতে পাচ্ছ। কোনা এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম আমরা। বাইক কার লং জার্নিতে একটা আলাদাই মজা। এদিক দিয়ে চলে গেলে তোমার দাসনগর, হাওড়া পড়ছে। আমরা সোজা চলে যাচ্ছি বেলেপুল। মাম্মা তোর পেছনে কে? দেখ, একটা ছোট মাম্মা। কে এটা? আমি। কি মিষ্টি ফুলের রসগোল্লা। NH-117 সোজা গেলে দিল্লি, আর এই সাইডে রয়েছে বালি। গাড়ির পেছনটা পুরো বিছনা বানিয়ে দিয়েছে। কুশন, জ্যাকেট ফ্যাকেট সবগুলো দিয়ে রেখে শুয়ে আছে। ওইদিকে চলে যাচ্ছে লিলুয়া আর জগদীশপুর। এদিকে লিলুয়া আর জগদীশপুর, এই দিক দিয়ে চলে গেল। কিভাবে গাড়ি চালায়, একদিকে ইন্ডিকেটর দেয় আর একদিকে মুভ করে। ডান দিকে গেলে আর কি কলকাতায় ঢুকতে হবে, কলকাতা এয়ারপোর্ট। ওই দিকটা দিয়ে গেলে সোজা গেলে দুর্গাপুর, আসানসোল।
সোজা দিল্লি রোড চলে যাচ্ছে। এই বাঁ দিকে চলে গেলে সোজা কলকাতার দিকে যাচ্ছে, আমরা সোজা যাচ্ছি। এই রাইট সাইড দিয়ে চলে গেলে ডানকুনি হয়ে তোমরা দিল্লি রোড ধরতে পারো, ওই দিক দিয়েও কিন্তু বর্ধমানে যাওয়া যায়, কিন্তু আমরা যাব সোজা। এদিক দিয়েও তোমরা দিল্লি রোড হয়ে মানে বর্ধমানে যেতে পারো, এটা শর্টকাট পড়বে আর রাস্তাটাও খুব পরিষ্কার ভালো। মিউ আমনে থেকে কেক আসবে না? কি খাচ্ছে সোনামা? ফিশ চপ খাচ্ছি। ফেভারিট? হ্যাঁ। ইয়ামি। The favorite cake. Yummy yummy butterscotch. এই রাস্তাতে গেলে কোনো ঘুর হবে। সেটা ঘুর হবে, অনেকটাই ঘুর হবে। ডানকুনি টোল প্লাজা আসার আগে মারাত্মক ধুলো, মানে কেউ যদি সাজুগুজু না করে আসে মনে হয় যেন পাউডার মেখে নিয়েছে। এই জাস্ট 2 মাস আগেই আমরা শান্তিনিকেতন দিয়ে ঘুরে আসলাম। শান্তিনিকেতন এমন একটা প্লেস যে মাঝে মাঝে যেতে ইচ্ছা করে, বিশেষ করে সোনাঝুরি একটা আমাদের কাছে তো বিশেষ অ্যাট্রাকশন। সব বিভিন্ন রকমের শাড়ি, তারপর বিভিন্ন রকম গয়না, তোমার পকেটটা খসে। বিশেষ করে খাবার দাবার ওখানে দই, মিষ্টি, ক্ষীর। মানে আসলে শাড়ি বা জামা কাপড়ের অ্যাট্রাকশনটা তোমার না, তোমার ওই যে ক্ষীরটা যেটা আছে না ওই রামশ্যাম রিসর্টের সামনে যে বিক্রি করে, ওটা কিন্তু অসাধারণ না? একদম ফাটাফাটি, পিওর একদম। ওরকম টেস্ট আমি কোথাও পাইনি। আবার যাবো, আবার খাওয়া দাওয়া করবো, এটাই আসল তোমার সোনারঝুরি। 4-5 বার যেতেই হয় শান্তিনিকেতন। আমার মনে হয় ট্রাভেলের মতন সুন্দর জিনিস হতেই পারে না। এই দেখো না কত সুন্দর গল্প করতে করতে যাওয়া, তারপরে ছোটোখাটো খাওয়া দাওয়া, সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করা, ইভেন পাস্টে আমরা কোথায় ঘুরতে গেছিলাম, তার কি কি এক্সপিরিয়েন্স ছিল সেগুলো নিয়ে আলোচনা করা। গাড়ি সাজানোর অ্যাক্সেসরিজ, গাড়িও সাজুগুজু করে। লং জার্নি করতে তখনই ভালো লাগে যখন রাস্তাঘাটের অবস্থা একেবারে ভালো থাকবে, সুন্দর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। তাই আমরা যেহেতু এই দুটো জিনিসই আজকে পেয়ে গেছি ফ্রিতে, তাই আমাদের জার্নিটা কিন্তু বেশ ভালো হচ্ছে। কমলা লেবু, মাম্মা কাছে কি জুস, কি জুস খাচ্ছ? এটা অরেঞ্জ না, ম্যাঙ্গো জুস, মাজা ম্যাঙ্গো। স্পিড দেখো 112, 113, 118। এ ভাই উড়ে যাচ্ছে গাড়ি। সেই 118
ছিল 119, 20, 21। গাড়িটা চালাচ্ছিস না ওড়াচ্ছিস? সন্ধ্যা নামতে চলেছে আস্তে আস্তে, আসতে যাচ্ছে। যাই বলো, এরকম রাস্তায় গাড়ি চালিয়ে মজাই আলাদা, আর সেটা যদি লং জার্নি হয়। আস্তে আস্তে করে সূর্যি মামা ডুবে গেছে, বিকেলের দিকে যাচ্ছে। এবার খিদেটা আরও বেড়ে যাচ্ছে, এর কারণ হলো আসছে শক্তিগড়। তবে এই পেট্রোল পাম্পটা আমার খুব একটা শুনশান পেট্রোল পাম্পের মতন লাগলো। মানে রাজস্থানের বিভিন্ন জায়গায় দেখা যায় এরকম, চারিদিকে ফাঁকা, কিছু নেই, আর শুধু বালি আর বালি, ওরকমই একটা ফিলিংস আমার হচ্ছে। তেল নেওয়া হয়ে গেল, বড় একটা কাজ। চলো এবার বেরিয়ে পড়লাম আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আশেপাশের পরিবেশটা বেশ ভালো লাগছিল, সবুজে সবুজ। আর যত কলকাতা ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখছি ঠান্ডার পরিমাণটা অনেকটা বেশি। রাস্তাঘাটগুলো দেখো কত সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ব্যাস, আবার চলে আসলাম একটা টোল গেটের সামনে, বা টোল প্লাজাও বলতে পারো। ল্যাংচার সাগর, আর ঠিক আছে ল্যাংচা বাজার, ল্যাংচা প্যালেস। এদিকে দেখো ল্যাংচা ভুবন, আদি ল্যাংচা ভবন, ওইদিকে ভবন, এদিকে আদি। ওইদিকে আছে ল্যাংচা ধাম। ভগবান, এটা স্পেশাল বলছিস? ভুবন, ল্যাংচা ভুবন। কাকু বলছে তা কে ডাকছে বোঝা যাচ্ছে না, ল্যাংচা ভুবন ডাকছে না আদি ল্যাংচা ভবন। তাই জন্য পার্কিং এর প্রবলেম হচ্ছে। মানে এইদিকে রেখে দিলে ওদের সিরিজে রাখা হচ্ছে, ওইদিকে রেখে দিলে ওদের জায়গায়, মানে কারোর জায়গায় রাখা যাবে না। ল্যাংচা খেতে গেলে হ্যাঁ, মানে যার দোকান, তাহলে একটা গাড়ি রেখে দিলে তো একটা গাড়ি রাখা যাবে না। মানে কেউ যদি ঢুকে যায় তবে তো একটা গাড়ি রাখা যাবে না। এইদিকে সব থেকে স্পেশাল নাম ল্যাংচা ধাম। ল্যাংচার হাটের সামনে চলে এসেছে। যেরকম আমাদের নিউ মার্কেটে জামা কাপড় পাওয়া যায়, বিভিন্ন রকমের কালেকশন, এখানে সেরকম বিভিন্ন রকম সাইজের ল্যাংচা পাওয়া যায়, বিভিন্ন রকমের কালেকশন করা যেতে পারে। আর মিক্সচার 30 টাকা। শুধু লঙ্কাগুলো সাজিয়ে রেখেছে। অনেক প্রতীক্ষার পরে আমরা পৌঁছে গেলাম শক্তিগড়ে। এসে দেখলাম নানান ধরনের সাজানো, নানান সাইজের ল্যাংচা, মিহিদানা, গুড়ের গরম রসগোল্লা,
আর তোমরা সবাই জানো যে বর্ধমানের মিহিদানা 2017 সালে অলরেডি জিআই ট্যাগ পেয়ে গেছে। আর এটা কি জানো মিহিদানাকে কি বলা হয়? মিহিদানার আর এক নাম হলো বুন্দির মাইক্রো কাজিন ব্রাদার। দারুণ না ব্যাপারটা? তো এবার আমরা নিয়ে নিলাম গরম গরম খাবার দাবার, সিঙ্গারা, কচুরি, চা, মিষ্টি। কারণ ঘুরতে বেরিয়ে যদি খাবার দাবার না খাই ঘোরাটা মনে হয় সম্পূর্ণ হয় না। আর এই যে সিঙ্গারা দেখতে পাচ্ছ, সিঙ্গারার সঙ্গে এই যে চাটনিটা না আমার ছোটোবেলা দিয়ে বেশ পছন্দের, মানে শেষ না হলেও এটা চুমুক দিয়ে আমি খেয়ে ফেলি। কিরকম খেতে কিরকম টেস্ট আছে, ভুবনদার সিঙ্গারা টেস্ট আছে। ভুবনদার সিঙ্গারা টেস্ট আছে। তাহলে আপনারা এসে ভুবনদার সিঙ্গারাই এখানে খাবেন। ভুবনদার সিঙ্গারা খাবেন। এবার চলে আসলো গরম চা। তবে একই সমস্যা, প্রথম চুমুকে আমার জিভটা গেল পুড়ে। লর্ড ক্যানিং অর্থাৎ ভাইসরয় ওনার ওয়াইফকে নিয়ে যখন আমাদের বর্ধমান মহারাজার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখন ওনার ওয়াইফকে একটা মিষ্টি, এখানকার প্রসিদ্ধ মিষ্টি গিফট করার জন্যে বলা হয়েছিল। তো যে মিষ্টিটা ওনাকে দেওয়া হয়েছিল সেই মিষ্টিটা উনি নামকরণ জানতে চেয়েছিলেন, এবং নামকরণের সময় যিনি এটা তৈরি করেছিলেন ওনার একটা পা হ্যান্ডিক্যাপ ছিল এবং উনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতেন। তো সেই সময় ওই পরিস্থিতিতে ওনার এই মিষ্টির নামকরণকে ল্যাংড়া হিসাবে পরিচিত দিয়ে আজকে তার সংশোধন নাম হয়েছে ল্যাংচা। এটাই আমাদের প্রসিদ্ধ, এবং সেই সঙ্গে বর্ধমানের সীতাভোগ মিহিদানাও সেই সময় বিখ্যাত ছিল এবং সেগুলোও তাদেরকে গিফট করা হয়েছিল এবং ওনাদের এটা খুব ভালো লেগেছিল এবং সেই নিয়ে একটা ইতিহাস আমাদের আজ পর্যন্ত চলে। এত কিছু খাবার থাকতে, এখানে মিষ্টি থাকতে ও খাচ্ছে ডাব। মিষ্টি আছে জলটা। গল্প করছে ওই বাঙাল দুজনে গল্প করছে। চলো খাওয়া দাওয়া শেষ, এবার সোজা আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন মানে শান্তিনিকেতনে। তবে পৌঁছাতে গিয়ে একটু রাত তো হয়েই যাবে, তাই পেট পুজো যখন করে নিয়েছি আর কোনো চিন্তা নেই। আকাশে দেখো আস্তে আস্তে সুন্দর একটা কালার আসছে না, অরেঞ্জ কালার, কেন কি এখন গোধূলি বেলা। কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ প্রচণ্ড জ্যাম হয়েছে, তাই আমাদের কিছুক্ষণ দাঁড়াতে লাগলো। বর্ধমান দুর্গাপুর রাইট সাইডে আমরা টার্ন করে নিলাম। দেখো লেখা আছে আই লাভ বর্ধমান। বর্ধমানে প্রবেশ করে গেছি। ব্রিজে উঠতে হবে, দুর্গাপুর সোজা। আর রাইট সাইডে দেখাচ্ছে কাটোয়া আর কালনা।
রাইট সাইডে চলে গেলে কাটোয়া, আর এদিকে সোজা যাচ্ছি দুর্গাপুরের দিকে। দেখো আগুন জ্বলছে, কি জ্বালিয়েছে না জ্বলে গেছে। জ্বালিয়েছে ক্ষেত পরিষ্কার করার জন্য। ও ক্ষেত পরিষ্কার করে এরকম ভাবে? হ্যাঁ, ধান কাটা হয়ে গেলে না? ধান কাটা হয়ে গেছে। ধানের গোলা সব। বর্ধমান মানেই তো ধান বিখ্যাত, মানে চাল। ধান, আলু, সরষে। হ্যাঁ, গেটের মতন তৈরি হয়ে গেছে একটা। মাজার আছে। 5:06 বাজছে, সন্ধ্যা নেমে এসছে চারিদিকে। ধীরে ধীরে চারিদিকে অন্ধকার নেমে আসলো। সেই গ্রামের পরিবেশ, চারিদিকে মাঠ ধুধু করছে, জঙ্গল, সেই ধানের ক্ষেত দেখতে গিয়ে না চোখ জুড়িয়ে যায়। আমি যখনই কোনো গ্রামের পরিবেশে আসি আমার মনে হয় কি 2-1 দিন আমি এখানে থেকে যাই চুপচাপ করে। বিশাল শান্তি। তোমাদের কি মনে হয়, মানে তোমরা কীরকম করে ভাবো? আমার মতন তো সবাই ভাববে, তা তো নাও হতে পারে। অ্যাকচুয়ালি যখনই আমি রোড ট্রিপে বেরোই না অনেক কিছু খাবার দাবার নিয়ে আসি, আর মিও আমার থেকে কেক, পেস্ট্রি, এই বিভিন্ন রকমের খাবার যেগুলো আমার মেয়ে পছন্দ করে নিয়ে আসি। তো এই চিকেন ইন্টারনেটটা লাস্টে পড়েছিল, তো আমরা ঠিক করলাম সবাই একটু একটু করে খেয়ে শেষ করে দিই, কারণ খাবার যদি রেখে দেওয়া হয় না পরে কোথাও ঘুরতে গেলে ওখানে গিয়ে খাওয়া দাওয়া তো খাওয়াই হয় আর নষ্ট হয় পুরোনো খাবারগুলো। আউশগ্রাম, আই লাভ আউশগ্রাম। স্টার্ট হয়ে গেল। আউশগ্রামের পর থেকে যতগুলো গাছ দেখছি সব সবুজ রঙের টুনি লাইট দিয়ে ডেকোরেট করা, বেশ অন্যরকম লাগছিল। ডান দিকে কি শিউলি রোড করছে নাকি? হ্যাঁ, শিউলি রোডটা কোন দিকে করছে? শান্তিনিকেতনে এসে এই এক্সপিরিয়েন্সটা কারা কারা করেছো? একেবারে রাত্রেবেলা, চারিদিকে জঙ্গল, মাঝখান থেকে যাচ্ছি, শুধু মাঝখানে যে গাড়ির আলোটা সেটাই দেখতে পাচ্ছ, বেশ অন্যরকম লাগে আমার। ডান দিকে রাস্তায় বেঁকে গেলেই আমাদের ডেস্টিনেশন, মানে সোনারঝুরি হাটের মধ্যে যেহেতু আমরা থাকবো, এই রামশ্যাম ভিলেজ রিসর্ট। তবে এখানে প্রচণ্ড চেকিং চলছিল। তোমাদের যদি বুকিং না থাকে যে কোনো রিসর্ট ধরো ওই পথে, তাহলে কিন্তু তোমরা সোনারঝুরি হাটে ওইদিকে সাইডে যেতে পারবে না, যেখানে হাটটা বসে প্রপারলি। তাই এটা কিন্তু তোমরা দেখে নিও। তো এবার আমাদের ছেড়ে দেওয়া হলো, কারণ আমরা দেখালাম আমাদের বুকিং আছে অলরেডি। তো আমরা সোজা এবার চলে যাব আমাদের রিসর্টে। সোনারঝুরি হাটের ঠিক মাঝখানেই রয়েছে রামশ্যাম ভিলেজ রিসর্ট। তো আজকে রাতের বুকিং আমাদের এখানেই আছে, চলো ভেতরে যাওয়া যাক। কচি পাঁঠার ঝোল, এখানে হাঁসের ডিমের কষা আর তন্দুরি পমপ্লেট। এই রিসোর্টে থাকার উদ্দেশ্যই হলো বাউল গান শুনবো, রাতে সোনারঝুরি হাটের এক্সপিরিয়েন্স নেব আর দারুণ দারুণ কিছু খাবার খাবো। আমার এই সম্পূর্ণ রোড ট্রিপ তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।